যদি জুলাই সনদ বাস্তবায়ন করা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় বিএনপি, তাহলে এই নতুন শক্তির আবির্ভাব ঘটবে। জুলাই সনদের উপর ভিত্তি করেই কিন্তু এবারের নির্বাচন হয়েছে। হয় আপনাকে জুলাই সনদ মানতে হবে, না হলে শেখ হাসিনার সংবিধান মানতে হবে। আপনারা কোন দিকে যাবেন? যাকে ভোট দেওয়ার জন্য মানুষ ট্রেনে করে দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে দেশে ফিরেছে, এমন এমন সব শ্রেণী পেশার মানুষ জামাতকে সমর্থন জানিয়েছে, যেটা অভাবনীয় ছিল, অকল্পনীয় ছিল। আপনাকে ক্ষমতায় আসতে দেয়া হবে না, বিএনপি, আওয়ামী লীগ এবং তাদের পোষা প্রশাসন যে কোনো মূল্য আপনাকে প্রতিহত করবে। এই বিএনপি বারবার এই জামাতে ভোট নিয়েই, সমর্থন নিয়েই, সহযোগিতা নিয়েই ক্ষমতায় থেকেছে। আর এবার এই জামাতকেই ব্ল্যাকমেইল করে তারা তাদের ক্ষমতা কেড়ে নিল। এই যে একটি নির্বাচন হলো, এই যে 26-এ নির্বাচন হলো, কিসের ভিত্তিতে নির্বাচন হলো? কোন সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলো? জনমতকে উত্তেজিত করে, জনগণকে উত্তেজিত করে, বিরোধী দলকে উত্তেজিত করে তারা জুলাইয়ের কিছু সনদ বাস্তবায়ন করবে, কিছু করবে না। আর ঠিক সেই সময় কেলানিটা খাবে। জুলাই সনদে হাত কেউ দিতে পারবে না, হাত পুড়ে যাবে। প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত কোথাও 1 টাকার চাঁদাবাজি হতে দেওয়া হবে না। চাঁদাবাজির যে নতুন বয়ান আপনারা তৈরি করছেন, সংজ্ঞা তৈরি করছেন, কোনো কিছুই মানুষের কাছে টিকবে না। অবশেষে আমরা জানতে পারলাম এই নির্বাচনের শেষ মুহূর্তে ভোট গণনার সময় জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছে। তাকে বলা হয়েছে, যদি আপনি এই ভোটের রায় অনুযায়ী আপনার ক্ষমতা চান, তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগবে। একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি এবং তাদের সাথে আওয়ামী প্রশাসন আপনাকে কোনো ধরনের সহযোগিতা করবে না। দেশের ভেতর বড় ধরনের কেওয়াজ লাগবে এবং গৃহযুদ্ধের দিকে যাবে দেশ। আপনি কি সেটা চান? এইভাবে বাংলাদেশের একজন হতে যাওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে দেশটাকে কেড়ে নেওয়া হয়েছে। যাকে বাংলাদেশের মানুষ সমর্থন জানিয়েছে, যাকে ভোট দেওয়ার জন্য মানুষ ট্রেনে করে দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে দেশে ফিরেছে, যাকে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ লঞ্চ ভর্তি হয়ে স্লোগান দিতে দিতে তার নিজের গন্তব্যে পৌঁছে গেছে, ভোট কেন্দ্রে পৌঁছে গেছে, যাকে বিজয়ী করার জন্য বাংলাদেশের মানুষ নিজের মতো করে, নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করে ভোর বেলা থেকে শুরু করে ঠিক ভোট শুরু হওয়ার আগ মুহূর্তে গিয়ে কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়েছে, সেই মানুষটাকে শেষ পর্যন্ত তার সিংহাসনে বসতে দেওয়া হয়নি, তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। যেই আমিরে জামাতের প্রতি মানুষের এমন সমর্থন আমরা এবার দেখেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শুধু ইসলামিক ব্যক্তিত্বরা নয়, বা কিংবা শুধু জামাত ইসলামীকে পছন্দ করেন, সমর্থন করেন এমন ব্যক্তিরা নয়, বরং এবার বাংলাদেশের এমন এমন সব শ্রেণী পেশার মানুষ জামাতকে সমর্থন জানিয়েছে, যেটা অভাবনীয় ছিল, অকল্পনীয় ছিল। কেন চেয়েছিল? চেয়েছিল তারা চাঁদাবাজির বিরুদ্ধে রায় দিতে চেয়েছিল। তারা চেয়েছিল বাংলাদেশে যেন দুর্নীতি বন্ধ হয়, বাংলাদেশে যেন দুঃশাসন বন্ধ হয়, টাকা পাচার বন্ধ হয়। সুশাসনের জন্য, আইনের শাসনের জন্য তারা এবার দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছিল। দল করুক বা না করুক, পর্দা করুক বা না করুক, ইসলামী আন্দোলন করুক বা না করুক, সব শ্রেণী পেশার মানুষ, সব ধর্মের মানুষ এবার কিন্তু দাঁড়িপাল্লার দিকে ছুটে এসেছিল। আর এই ভাষা, এই গণমানুষের ভাষা, শ্রদ্ধা, ভালোবাসা উপলব্ধি করতে পেরেছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। যে কারণে যখন তাকে বলা হলো যে বাংলাদেশে একটা ম্যাসাকার হবে, গৃহযুদ্ধ লেগে যাবে, আপনাকে ক্ষমতায় আসতে দেয়া হবে না, বিএনপি, আওয়ামী লীগ এবং তাদের পোষা প্রশাসন যে কোনো মূল্য আপনাকে প্রতিহত করবে, আপনি কি করবেন? যে জনগণ তাকে ভালোবেসে ভোট দিয়েছে, সেই জনগণের ওপর যদি কেউ অস্ত্র চালায় এবং এরকম হুমকি দেয়, তার আর কি করার থাকতে পারে? যে মানুষটা বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে নিজের সন্তানের মতো করে দেখেন, সে মানুষ তো যে কোনো কিছুর বিনিময়ে তার সন্তানের জীবন রক্ষা করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আর এটাই ওরা জানতো। ডাক্তার শফিকুর রহমানের, জামাতের এটাই সবচেয়ে বড় দুর্বলতা। তারা দেশের জন্য, দেশের ভালোর জন্য, দেশের মানুষের জন্য যে কোনো স্যাক্রিফাইস করতে পারেন। এর আগেও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও তারা ক্ষমতার কোনো ভাগ না নিয়ে শুধুমাত্র দেশের কারণে সমর্থন জানিয়েছেন। এই বিএনপিকেই সমর্থন জানিয়েছেন। এই বিএনপি বারবার এই জামাতে ভোট নিয়েই, সমর্থন নিয়েই, সহযোগিতা নিয়েই ক্ষমতায় থেকেছে, ক্ষমতায় এসেছে, রাজত্ব ভোগ করেছে। আর এবার এই জামাতকেই ব্ল্যাকমেইল করে তারা তাদের ক্ষমতা কেড়ে নিল। আমরা প্রত্যেকটা কেন্দ্রেরই দেখলাম কম বেশি ভোট কারচুপির ঘটনা আছে। সে কারচুপিটা কিভাবে? ভোটের গণনার ক্ষেত্রে ওভার রাইটিং হয়েছে,
ভোট যা পায়নি তার সাথে 1000 যোগ করে দিয়েছে, 2000ও যোগ করে দিয়েছে, এমনও আছে যেখানে যত প্রয়োজন পড়েছে যোগ করেছে। শত শত সিট পাওয়া গেছে যেগুলোতে তাদের ওভার রাইটিং আছে। এরপরও বড় ধরনের কোনো আন্দোলন তৈরি না করে, এর বিরুদ্ধে প্রতিবাদ না করে স্রেফ আইনি পন্থা অবলম্বন করেছেন, কিন্তু সেই আইন, সেই হাইকোর্ট তাদেরকে হাইকোর্ট দেখালো। সারা শব্দ নাই, খুব দ্রুততার সাথে একেবারে রাতের আধারেই যেন সবকিছু করে ফেলছেন। গভীর রাতে মেসেজ দিয়ে দ্রুত তাদেরকে সংসদে নিয়ে শপথ পড়িয়ে ফেললেন। স্থগিত রাখার আবেদন করেছিল, সে আবেদনও গ্রাহ্য করলেন না। মানে লুটপাট করার জন্য যত দ্রুত সম্ভব যেন আমরা তত তাড়াতাড়ি এই সিংহাসন দখল করতে হবে, করে ফেললেন। কিন্তু আজকে জনগণের সামনে সমস্ত তথ্য প্রমাণ হাজির। জনগণ বুঝতে পারছে যে এবার তাদের রায়ে কে ক্ষমতায় এসেছে। এই যে ব্ল্যাকমেইল করে রাষ্ট্রের ক্ষমতা একটা দল কুক্ষিগত করলো, তারা হজম করতে পারবে না। অবৈধ ক্ষমতাকে হজম করা যায় না। আমরা দেখেছি এর আগে যারা অবৈধভাবে ক্ষমতা এসেছে তারা কিন্তু তাদের সে ক্ষমতা হজম করতে পারে নাই। শেখ হাসিনা কিন্তু ক্ষমতা হজম করতে পারে নাই। প্রত্যেকটা অবৈধ নির্বাচনের কারণে জনগণের কাছ থেকে তাকে দূরে সরে যেতে হয়েছে। এত কিছুর পরও জামাত আমির সবকিছু মেনে নিয়েই যে ঠিক আছে, যদি তারা দেশ চালাক না, একসময় তো তাদের সঙ্গে আমরা জোটবদ্ধ আন্দোলন করেছি, তাদেরকেই ক্ষমতায় আনার চেষ্টা করেছি, ওকে আসুক না, দেখি না কি হয়। অন্তত গণভোট আছে, হ্যাঁ ভোটের কারণে, হ্যাঁ ভোট জিতে গেছে এবং সেই কারণে জুলাই সনদ বাস্তবায়ন হবে। তাতে বাংলাদেশের অনেক পরিবর্তন হবে, অনেক সংস্কার হবে, রাজনীতির একটা বিশাল সংস্কার হবে। ক্ষমতায় আসাই তো আমাদের মূল টার্গেট নয়, দেশের কল্যাণ, জনগণের কল্যাণে আমাদের টার্গেট। অতএব এই জুলাই সনদ বাস্তবায়ন হলে তো সে কল্যাণ হচ্ছে, সমস্যা কোথায়? ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু এই বেইমানের দল যারা ব্ল্যাকমেইল করে ক্ষমতায় এসেছে, যারা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে, তারা এখন আবার এই হ্যাঁ ভোট, গণভোট এটাকে অস্বীকার করছে, এই জুলাই সনদ অস্বীকার করছে। কোথায় গিয়ে দাঁড়াবে তারা যদি তারা জুলাই সনদকে অস্বীকার করে? জুলাই সনদকে অস্বীকার করলে তাদের এই যে তারা যে নির্বাচনে তারা নিজেদের প্রধানমন্ত্রী বানিয়েছে, দাবি করছে, সেই দাবি করার ভিত্তিটাই তো তাদের নষ্ট হয়ে যাবে। জুলাই সনদের উপর ভিত্তি করেই কিন্তু এবারের নির্বাচন হয়েছে। জুলাইতে যে অভ্যুত্থান হয়েছে তাকে স্বীকৃতি দিয়ে তাকে গেজেটেড করে তারপরে কিন্তু নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। তারা এই গণভোটকে যদি অস্বীকার করে, এই জুলাই সনদকে যদি অবজ্ঞা করে, এড়িয়ে চলে, কিংবা জুলাইয়ের সনদ বাস্তবায়ন থেকে তারা দূরে সরে যায়, কোথায় গিয়ে দাঁড়াবে তারা? তাদের দাঁড়াইতে হবে আওয়ামী লীগের তৈরি সেই সংবিধানের ওপর। হয় আপনাকে জুলাই সনদ মানতে হবে, না হলে শেখ হাসিনার সংবিধান মানতে হবে। আপনারা কোন দিকে যাবেন? বলবেন যে আপনারা সংসদে এখন সংখ্যাগরিষ্ঠ আছেন, সংবিধান পরিবর্তন করবেন। কোন সংবিধান পরিবর্তন করবেন? জুলাই সনদকে যদি তারা অস্বীকার করে তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে? এই যে একটি নির্বাচন হলো, এই যে 26-এ নির্বাচন হলো, কিসের ভিত্তিতে নির্বাচন হলো? কোন সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলো? যদি জুলাই সনদকে অস্বীকার করে তাদের বিকল্প হচ্ছে শেখ হাসিনার রেখে যাওয়া সেই 72-এর সংবিধান, সেই ফ্যাসিবাদী সংবিধান, যে সংবিধানে অভ্যুত্থানের কোনো জায়গা নেই, যে সংবিধানে অনির্বাচিত সরকারের কোনো জায়গা নেই, যে সংবিধানে এইরকম নির্বাচনের কোনো সুযোগ নেই, শেখ হাসিনা ছাড়া প্রধানমন্ত্রীদের আর কোনো লোক নেই। তো সেই সংবিধান এর আলোকে যেহেতু আপনার নির্বাচন সম্ভব নয়, তাহলে এই নির্বাচন কিসের ভিত্তিতে হলো? এই নির্বাচন সম্পূর্ণ অবৈধ বলে বিবেচিত হবে। যদি গণভোট, যদি হ্যাঁ ভোট, যদি জুলাই সনদকে অস্বীকার করা হয়, জুলাই সনদকে বৈধতা দিয়েছে যে গেজেট, সে গেজেটকে যদি অস্বীকার করা হয়, তাহলে এই নির্বাচনের গেজেট অবৈধ। এই নির্বাচনের জন্য যে আদেশ দিয়েছে সেটি অবৈধ। অর্থাৎ এটার বাইরে তাদের যাওয়ার কোনো সুযোগ নেই। এখন তারা যেটা করবে সেটা হচ্ছে জনমতকে উত্তেজিত করে, জনগণকে উত্তেজিত করে, বিরোধী দলকে উত্তেজিত করে তারা জুলাইয়ের কিছু সনদ বাস্তবায়ন করবে, কিছু করবে না। আর ঠিক সেই সময় কেলানিটা খাবে। জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটা এই জুলাই সনদের জন্য যারা রক্ত দিয়েছে, যারা সংগ্রাম করেছে এবং যারা পঙ্গু হয়েছে, এটা তাদের ডিমান্ড, এটা জনগণের ডিমান্ড। জুলাই সনদে হাত কেউ দিতে পারবে না, হাত পুড়ে যাবে। আমরা দেখলাম ইতিমধ্যে জামাতের সঙ্গে যারা ছিল সেই এনসিপির নেতারা পর্যন্ত জামাতের উপর পর্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছে, জামাত কিছুটা নমনীয় বলে। জামাতের আমির সবাইকে বলতে পারেননি যে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে, এটা আমরা জানলাম সাংবাদিক ইলিয়াসের কাছ থেকে। শুধু ইলিয়াস না, সেদিন আরো একজন সাংবাদিক ইলিয়াসের সঙ্গে ছিলেন সেই কনফারেন্স কলে।
তাদের কাছ থেকে আমরা জেনেছি, পুরো বিষয়টাই জেনেছি যে এইভাবে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে। বাংলাদেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে শেষ পর্যন্ত তিনি তাদের প্রস্তাবে রাজি হয়েছেন এবং মেনে নিয়েছেন, ঠিক আছে আমি আমার হার মেনে নিচ্ছি। বিজয়ী হয়েও নিজের হার মেনে নিয়েছেন, মেনে নিতে রাজি হয়েছেন। কিন্তু তার বিনিময়ে যদি আজকে দেশ আবার সেই দিকেই যায়, সেই ভয়াবহতার দিকে যায়, সে অরাজকতার দিকেই যায়, গৃহযুদ্ধের দিকে যায়, তাহলে কিন্তু এই ডাক্তার শফিকুর রহমান বসে থাকবেন না, তার দল বসে থাকবে না। এই বিষয়ে বেশি কথা বলার সুযোগ নেই, আমাদের পর্বগুলো এখন থেকে একটু সংক্ষিপ্ত হবে। আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে যাচ্ছি যে এই অবস্থায় তাহলে দেশের উত্তরণটা কিভাবে হবে, ভবিষ্যতেই বা জামাত বা এরকম একটি দল কিভাবে ক্ষমতায় আসবে, নাকি এই বিএনপি আওয়ামী লীগ এক চাঁদাবাজ যাবে আরেক চাঁদাবাজ আসবে, এক ফ্যাসিবাদ যাবে আরেক ফ্যাসিবাদ আসবে, এরকমই চলতে থাকবে। যারা মানুষের জন্য কিছু করতে যায়, যারা সৎ লোক, যারা দুর্নীতিমুক্ত, তারা কি কখনো ক্ষমতায় আসতে পারবে না? আসলে বিকল্প রাজনীতির উত্থান করতে হবে। জামাত একটি ইসলামী রাজনৈতিক সংগঠন, ইসলামী রাজনীতি কখনোই ওই ধরনের অসৎ উপায় অবলম্বন করতে পারবে না, তাদেরকে সুযোগ দিলেও করবে না, তাহলে আর ইসলামী রাজনীতি থাকে না। অনেকেই বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা শিখতে হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং আটকাইতে হবে, না এটা সম্ভব নয়। বাংলাদেশের ডিসিরা যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনি কিভাবে ঠেকাবেন? তাদের কপালে বন্দুক ধরবেন? অনেকে বলে টাকা দিয়ে কিনে নেওয়ার জন্য, টাকা দিয়ে কিনে নিবে? ডাক্তার শফিকুর রহমানের দল অবৈধভাবে কাউকে টাকা দিয়ে ঘুষ দিয়ে নিয়ন্ত্রণ করবে? তাহলে ইসলামী রাজনীতি থাকবে? যদি ক্ষমতায় যাওয়ার জন্য আদর্শ ত্যাগ করতে হয়, তাহলে সে আদর্শের রাজনীতি করে লাভটা কি? অর্থাৎ জামাতের কাছে বিকল্প হচ্ছে হয় আদর্শ ত্যাগ করেন, ওদের মতো মেরে কেটে 2 নম্বরে করে ক্ষমতায় যান, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যান, ভোট কারচুপি করে ক্ষমতায় যান, জাল ভোট দিয়ে ক্ষমতায় যান, আর নয় সারা জীবন ক্ষমতার বাইরে থাকেন। তাহলে মাঝখানে একটা বিকল্প রাস্তা বের করতে হবে, আর সেই রাস্তাটাই হচ্ছে বিকল্প রাজনীতি। ডিপ স্টেটের মোকাবেলায় একটা নতুন ডিপ স্টেট তৈরি করতে হবে, তৃতীয় ধারার রাজনীতি বাংলাদেশে তৈরি হবে। যখন আওয়ামী লীগ, অপরদিকে বিএনপি জামাত, দুইটা শক্তি কোনোভাবেই রাজনৈতিক শক্তি আরেকটি রাজনৈতিক শক্তির সঙ্গে পেরে উঠছিল না, কারণ যে কোনো বড় ধরনের ম্যাসাকার বা কিছু হলেই বড় বড় রাজনৈতিক নেতাদেরকে গ্রেপ্তার করে ফেলা হয়। বিএনপি যখনই কর্মসূচি দেয়, বিএনপির মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ফেলা হয়। আর এমন একবারও নাই যে তিনি নিজেকে সেভ করতে পেরেছেন, প্রত্যেকবারে তিনি গ্রেপ্তার হয়ে যান আন্দোলনের কর্মসূচি পালনের আগের দিন রাতে। তারপর চর থাপ্পড়ও খান না, কিল ঘুষিও খান না, কিচ্ছু হয় না, খুব নিরাপদে আবার বের হয়ে আসেন। এর মধ্যে আন্দোলন শেষ। যেন বিএনপিতে একটাই লোক আছে, মির্জা ফখরুল, তাকে ধরা মাত্র আন্দোলন শেষ। তিনি ধরা পড়লে আন্দোলন কিভাবে চালিয়ে যেতে হবে তার কোনো নির্দেশনা তিনি কোনোবারই দিয়ে যান না, এবং বিএনপি কখনোই সেই ধরনের আন্দোলন করতে পারেনি। একইভাবে যখনই আন্দোলন শুরু হয়, জামাতের আমিরকে, জামাতের বেশ কয়েকজন বড় বড় নেতাকে যারা আন্দোলন করবে তাদের সবাইকে গ্রেপ্তার করে ফেলা হয়, এমনকি তাদেরকে করা হয় গুম। আন্দোলন তখন অন্যদিকে চলে যায়। হাজারে হাজার গ্রেপ্তার করা হয় শুধু 1, 2, 3 তারিখ, 3 দিনের মধ্যে গণগ্রেপ্তার চলে, করে আন্দোলন দমন করে দেওয়া হয়, কারণ এটা একটা রাজনৈতিক দলের কর্মসূচি। সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যখনই আন্দোলন এসেছে, ঠিক এইভাবে প্রশাসন দিয়ে সমস্ত আন্দোলনকে নস্যাৎ করা হয়েছে। কিন্তু যখনই এই বিএনপি, আর সরকারের সবসময় নজর ছিল বিএনপি আর জামাতের দিকে, যে তাদের লোকেরা কখন কোথায় যাচ্ছে, আড়ি পেতে বিভিন্ন ডিভাইস দিয়ে ইহুদিদের কাছ থেকে, ইসরায়েলের কাছ থেকে ডিভাইস নিয়ে এসে, প্যাগাসাস নিয়ে এসে তাদেরকে মনিটরিং করে তারা আন্দোলনটাকে দমন করার সমস্ত রাস্তা তারা বের করে ফেলেছেন। বিএনপির ভেতরে তাদের নিজস্ব লোক ঢুকিয়ে রেখেছেন, যারা আন্দোলন কবে হবে, কিভাবে বন্ধ হবে, সমস্ত কিছুই শেখ হাসিনাকে পরামর্শ দিত, ওবায়দুল কাদেরকে জানিয়ে দিত। এইভাবে করে মোটামুটি আন্দোলনটাকে, রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করে আন্দোলন নিয়ন্ত্রণ করেছে। কিন্তু যখনই রাজনৈতিক দলের বাইরে একটি তৃতীয় শক্তি, ছাত্রদের মধ্য থেকে একটা শক্তি এসে, জনগণের পক্ষ থেকে একটা শক্তি এসে রাস্তায় দাঁড়িয়ে গেল, শেখ হাসিনা খেই হারিয়ে ফেললেন, তার প্রশাসন খেই হারিয়ে ফেললো, যে এদের কারণ লিড দিচ্ছে। যখন তারা বুঝলেন যে লিড দিচ্ছে, তাদের কয়েকজনকে গ্রেপ্তার করার পরেও দেখলেন যে আন্দোলন চলছে, কারণ আন্দোলন নেতৃত্ব দেওয়ার জন্য স্টেপ বাই স্টেপ লোক রেডি করে ফেলা হয়েছে। আর তারা ব্ল্যাকমেল করতে পারলো না, আসলে আন্দোলনটার মূলকে সেটা খুঁজতে পারলো না, ধরতে পারলো না। এই ঠিক এরকম আরেকটা তৃতীয় শক্তি বের করতে হবে। সেই তৃতীয় শক্তি, ডাক্তার শফিকুর রহমান যদি বলে যে ঠিক আছে আমি মেনে নিলাম, সেই তৃতীয় শক্তি বললে যে আমি আছি, মানবো না।
তখন ডাক্তার শফিকুর রহমান বলতে পারবে, ঠিক আছে ভাই, আমি মানলেও আর একটা শক্তি আছে, সে তো মানবে না। এই সমঝোতার মধ্যে আসবে না এরকম একটা তৃতীয় শক্তি বাংলাদেশে আবিষ্কৃত হইতে হবে, যারা ডিপ স্টেটকে কোনো কিছুর বিনিময়ে ভয় পাবে না, যারা কোনো কিছুকে পরোয়া করবে না। এবং সেই শক্তিটার ভয়ে রাজনৈতিক দলগুলো কাউকে ব্ল্যাকমেইল করা, ডিপ স্টেট কাউকে ব্ল্যাকমেইল করা ভুলে যাবে। এবং এই শক্তি কোনো আদর্শ কিংবা কোনো নীতি নৈতিকতা ইত্যাদির ধার ধারবে না। তাদের কাছে একটাই নীতি থাকবে, দেশ রক্ষার জন্য, ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য যা কিছু করতে হয় করব। এবং তারা কখনো ব্লেমও নিতে যাবে না, তারা কখনো কোনো নেতার বা কারোর ফাঁসির মুখোমুখি হতে হবে না, কারণ সেই নেতৃত্বে দেবেই হচ্ছে জনগণ। এই জনগণের ভেতর থেকে আবার একটি শক্তি উত্থান করবে, এবং এই তৃতীয় শক্তি বাংলাদেশের এই ডিপ স্টেট নামক যে ডিসি এবং আমলাদের একটি শক্তি, প্রশাসন, ডিসি, আমলা এবং আইনজীবী, বিচারকদের বা হাইকোর্টের বা কোর্টের লোকদের যে একটি সমন্বিত শক্তি, এই শক্তিকে সম্পূর্ণরূপে প্রতিহত করবে। কারণ এই জনগণ যখন লাঠি নিয়ে দৌড়াবে, বাঁশ নিয়ে দৌড়াবে, মশাল নিয়ে দৌড়াবে, তখন আর কোনো ধরনের রাজনৈতিক শিষ্টাচার মনে রাখবে না যে এই কাজটা করলে অমুকের ফাঁসি হয়ে যাবে। নো, আজকে জামাতের ব্যানারে, শিবিরের ব্যানারে যাই কিছু, কোনো কর্মসূচি ঘোষণা করলে যাই কিছু হোক, শেষমেশ এসে শিবির সভাপতি, জামাত আমির, জামাতের অমুক নেতা, তমুক নেতার বিরুদ্ধে মামলা হবে। হরতাল দিলে, হরতালে গাড়ি পোড়ানো হলে, যেই পোড়াক তাদের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু যখন কর্মসূচি আসবে তৃতীয় কারো পক্ষ থেকে, তাকে আপনি কোথায় খুঁজে পাবেন? তার নেতাকে কোথায় খুঁজে পাবেন? তার কোনো নেতা খুঁজে পাবেন না। এবং বাংলাদেশে এইরকম একটি রাজনৈতিক শক্তি, এমন একটা প্রতিরোধ বাহিনী বের হবে, যেই বাহিনী কাউকে তোয়াক্কা করবে না, জামাতকে করবে না, বিএনপিকে করবে না, আওয়ামী লীগকে করবে না, প্রশাসনকে তোয়াক্কা করবে না। আমরা শুধু সেই শক্তির উত্থানের অপেক্ষায় আছি। যদি গণ অভ্যুত্থানকে অস্বীকার করে, যদি গণভোটকে অস্বীকার করে, যদি জুলাই সনদ বাস্তবায়ন করা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় বিএনপি, তাহলে এই নতুন শক্তির আবির্ভাব ঘটবে এবং এরা কারো কথা শুনবে না। এবং এই শক্তির হাতে এই নতুন ফ্যাসিবাদের পতন হবে, এত ভয়ঙ্কর ভাবে পতন হবে, এবং সেই শক্তির সঙ্গে কিন্তু বাকি সকল রাজনৈতিক শক্তিও যোগ হবে, শুধু ব্যানার হবে ভিন্ন। এই ব্যানার ধরার লোকগুলো তৈরি হলে, সে ভিন্ন ব্যানার নিয়ে রাস্তায় নামার লোকগুলো তৈরি হলে, এই সালাউদ্দিন আহমেদের মতো ভারতপন্থী শিলং থেকে আসা লোক রাস্তায় পুলিশ দিয়ে মানুষ মেরে আন্দোলন বন্ধ করবে, সেই স্বপ্ন দেখা বন্ধ। সেই স্বপ্ন তাদের কখনো পূরণ হবে না, সম্ভব হবে না। কিংবা খলিলুর রহমানের মতো, যাকে পিনাকিদা বলেছে রয়ের এজেন্ট, এইরকম এজেন্ট দিয়ে বাংলাদেশের আন্দোলন মোকাবেলা করা পসিবল হবে না। এর চেয়ে বড় বাঘা বাঘা রয়ের অফিস ছিল, হেডকোয়ার্টার ছিল বাংলাদেশে। ভারতের সেনাবাহিনী বাংলাদেশে পুষে রাখা হয়েছে। 5ই আগস্টের পর তারা ভাগছে। অতএব কেউ যদি মনে করে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে, সে বোকার স্বর্গে বাস করছে। জনগণ যদি লাঠি নিয়ে বের হবে, মশাল নিয়ে বের হবে, এদের কারো কোনো অস্তিত্ব থাকবে না। আর জনগণকে বিভাজিত করার জন্য মিডিয়া এবং বিএনপি নেতাকর্মীরা এখনই যে ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে, এগুলোতেও কোনো কাজ হবে না। কারণ মানুষ এইটা অন্তত শিওর হয়ে গেছে যে এইবার তারা ভোটে ক্ষমতায় আসেনি, তারা যে ভোটে চুরি করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, তার সমস্ত প্রমাণ কাগজের মধ্যে রয়ে গেছে। ডক্টর ইউনূস অন্তত একটা ভালো কাজ করেছেন, হ্যাঁ ভোটকে জয়ী করে দিয়ে গেছেন এবং চোরদের মুখোশ খুলে দিয়ে গেছেন। কে চাঁদাবাজ সেটা তিনি দেখার সুযোগ করে দিয়েছেন জনগণকে। কে জুলাই বিরোধী, জুলাই অভ্যুত্থানের বিরোধী, জুলাই সনদের বিরোধী, সেটা তিনি ক্লিয়ার করে দিয়ে গেছেন। আর এরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, সেটিও মানুষের কাছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়ে গেছে। যদিও যাওয়ার আগ মুহূর্ত থেকেই তিনি গৃহবন্দী ছিলেন, অনেক সিদ্ধান্ত তিনি নিতে পারেননি, অনেক কথা তিনি বলতে পারেননি, মুখ নিচু করে খুব অসহায়ভাবে তিনি বিদায় নিয়েছেন। ওই যে জনগণ আসছে, দ্বিগুণ শক্তি নিয়ে আসছে, ফ্যাসিবাদ, নতুন ফ্যাসিবাদকে বলবো আপনারা প্রস্তুত হন। 2টা শর্ত, হয় আপনারা দেশকে জুলাই সনদের আলোকে, রাজনীতিকে জুলাই সনদের আলোকে নতুন করে সাজাবেন, বাংলাদেশ থেকে চাঁদাবাজ নির্মূল করবেন, দুর্নীতি নির্মূল করবেন, একেবারে জিরো টলারেন্স, দুর্নীতির থাকতে পারবে না বাংলাদেশে। বাংলাদেশের কোন সরকারি অফিস আদালতে 1 টাকার দুর্নীতি হতে দেওয়া হবে না। এবং বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত কোথাও 1 টাকার চাঁদাবাজি হতে দেওয়া হবে না। চাঁদাবাজির যে নতুন বয়ান আপনারা তৈরি করছেন, সংজ্ঞা তৈরি করছেন,
কোনো কিছু মানুষের কাছে টিকবে না। এটা আপনাদের জন্য সেফ সতর্কতা। আপনারা দেখে নেবেন যে এই বাংলাদেশের মানুষ সেই জুলাই অভ্যুত্থানের সেই চেতনাকে আবার ফিরিয়ে এনে আপনাদেরকে ঝাড়ুপেটা করে বিদায় করবে, এবং এত কঠিন এত নির্মম বিদায় আপনাদের হবে যেটা আপনারা এখন কল্পনাও করতে পারছেন না। কারণ আপনাদের হাতে গদি আছে, আপনাদের কাছে শেখ হাসিনার পুলিশ বাহিনী আছে, আপনাদের কাছে শক্তি আছে, আপনারা মনে করছেন যে আপনারা অনেক কিছু করে ফেলবেন, কিন্তু সেই ভবন কিন্তু যেই ভবনে বসে আপনারা এত পাওয়ার এক্সারসাইজ করেন সেই ভবন কিন্তু এই জনতার হাতেই পতন ঘটেছিল। বিএনপি যদি ভাবে তারা অনেক ক্ষমতাসীন হয়ে গেছে, তাহলে তারা ভূত স্বপ্ন দেখছে। শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের তিলে তিলে করা সাম্রাজ্য আমরা মাত্র 36 দিনে ফেলে দিয়েছি। আপনাদের 36 ঘন্টা লাগবে না ইনশাল্লাহ। আপনারা আপনাদের বলবো জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা মানুষের সাথে প্রতারণা বন্ধ করুন। অতএব সতর্ক হয়ে যান। জুলাইয়ের যে সনদ সেটিকে একেবারে পুঙ্খানুপুঙ্খ ধরে ধরে বাস্তবায়ন করেন। আপনার ওই কোটি কোটি গাছ লাগানো, খাল খননের দরকার নেই, শুধু জুলাই সনদ বাস্তবায়ন করেন। বাংলাদেশের মানুষ এমনি তাদের অধিকার বুঝে পাবে। ওই ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, নিজেদের লোকদের বাছাই করে পৌঁছে দেওয়া, এসব ধানাই পানাই বাদ দিয়ে জুলাই সনদটা বাস্তবায়ন সবার আগে জরুরি।